পরিবারের অভাব অনটন কাটাতে জায়গা বিক্রি করে ছেলেকে ইতালি পাঠিয়েছিলেন মাদারীপুরের সোহরাব হাওলাদার, কিন্তু দালালরা তার ছেলেকে নিয়ে যায় লিবিয়ায়। সেখানে আটকে রেখে মুক্তিপণ বাবদ লিখে নেয় শেষ বসত ভিটাটুকুও। তবুও ছেলেকে ফেরত দেয়নি মানব পাচার চক্র, উল্টো তাকে ভাসিয়ে দেয় ভূমধ্যসাগরে। তবে মৃত্যুর মুখ থেকে কোনো রকম জীবন নিয়ে দেশে ফিরতে পেরেছেন ছেলে রোমান হাওলাদার। আমার পোলারে পাসপোর্ট আর 12 লাখ টাকা দিয়ে রানাচ্ছে, এক্ষেত্রে পোলারে এম্বাসি করাতে টাকা এম্বাসি করার নাম নিয়ে আমার পোলার 15-20 দিন পর ফোন দিয়ে কয় কি আমার পোলা আব্বা আমার বাঁচাও, আমার বাইরে এই বাড়ি উজাহানো তার কাছে আসে আমার নিজের টেকতে না পারি টাকা দাবি করছেন, টাকা তারি নেই। এসে আমার নিজের বসত বাড়ির দলিল দিয়ে দিচ্ছি নেটকে 17,22,000 টাকা দাম বের গেছে। এখন আমার খরাতে মানে হলো আমি দাঁড়া খাই, এই ধান চালাই বাঁচি। এখন আমার মায়ের হুমকি টুমকি দেয়, আমি বাড়িতে থাই না, গ্রামে পলাই বলে থাই। কয়েকটি মামলা উঠে না, তোর কপালে দুর্গতি আছে। ওখানে খাওয়ান দাওয়ানে কষ্ট দিচ্ছে, আবার মারধর করা হইতো। আমার অসুস্থতা গলা দিয়ে রক্ত পড়ে আর বুকে অনেক যন্ত্রণা, সব যন্ত্রণা হইতেছে। আমার ট্রিটমেন্ট আমার খুব জরুরি। আমার টাকা পয়সা নাই, আমি ট্রিটমেন্ট করবো, আমার টাকা পয়সা নাই। রোমানের সঙ্গে ভূমধ্যসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল অন্তত 40 জন বাংলাদেশিকে। সেখান থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় শুক্রবার ঢাকায় ফিরেছেন 5 জন। ফিরে এসে বর্ণনা দিয়েছেন নিজেদের উপর চলা নৃশংসতার কথা। চোখের সামনে দেখা সহযাত্রীর কষ্টদায়ক মৃত্যুর চিত্র উঠে এসেছে তাদের বয়ানে। পরে দুবাই মাঝে একদিন রেখে পরে ফ্লাইট দেশে, তা ফ্লাইট দেওয়ার পরে বলছে ইটালির ফ্লাইট, তাই ইটালি না যেয়ে আমি মিশরে গেছি, মিশর থেকে আমার লিবিয়া পাঠাইছে। লিবিয়া পাঠান গিয়ে পরে আমার মারছে, আর গিয়ে ওই চারি চুরি উঠাই দিয়েছে প্লাস দিয়া মার্গে মুরগিয়া। পরে বাপ মার কাছে টাকা চাইছে, পরে বাপ মায় 16 লাখ টাকা দিয়েছে। লিবিয়া রেখে গেম করে রাখে। ওখানে ছিল প্রথম ছিলাম 5-6 জন, পরে আস্তে আস্তে 10-12 জন 40 জন হয়, পরে একটা গেম দেয় 46 জন। পরে আমার সাথে এক সাথী ভাই মারা যায়, ঠিক আছে। আর ওদের সে যখন মারা যায় লাভ দিয়া পরে পেট ফাইটা দিছে, সাগরে চলে গেছে নরসিংদী বাড়ি। পরে আমাদের অনেক নির্যাতন করে পুলিশ ধরে ওদেশে। পরবর্তী আবার এখানে 1 মাস ছিলাম জেলে, কোনো খাওয়া দাওয়া নাই, ঠিক আছে। আবার ধরে নিয়ে পুলিশরা এই দালাল্লা ছাড়াই নিয়ে আসে, আইসা বলে কি মাফিয়ারা ধরছে, পিটে টাকা নিছে 6 লাখ করে, মোটমাট 18 লক্ষ টাকা নিছে। আমাদের ভিতরে একজন লোক ছিল খুবই অসুস্থ, তে হাঁটতে চলতেও পারতো না, অখাদ্য খাওয়ান দাওয়ান ছিল না, সমুদ্রের ভিতরে পানি ছিল না। তারপরে ওই লোকটা আল্লাহ জানে, আমরা জানি না, একসাথে আমাদেরকে গাড়িতে উঠাইছে তিউনিসিয়ার পুলিশে, উঠে মরুভূমির ভিতরে সাইডা দিছে। সবাই নিজের যান বাঁচায় গেছে গা। তারপরে আমরা 5-7 জন একসাথে ছিলাম, কি করবো, আরে ওইভাবে মরুভূমিতে রাইখা গেলে ও তো মারা যাবে। ওকে কী করলাম, ওকে 1 হাত 4 জনের 4 হাত ধরলাম, 2 হাত 2 জন ধরলো, 2 পাও 2 জন ধরলাম। প্রায় 10 কিলোর মতো ওরে আমরাই আগায় নিছি। তারপরে দেখতেছি আমাদের জীবন, আমরা যদি আর কিছু দৌড়ায় টানি আমরা 7 জন ওখানে মারা যাব। তারপরে কি করলাম ভাই, অনেক কষ্ট লাগছে নিজের যান বাঁচাইয়া। তারপরে যদি 7 জনই ওখানে মারা যায়, আমাদের একটা পরিবার আছে, তবু ওরে খুব চেষ্টা করছি আমরা বাঁচানোর। ওরে কি করলাম, এক জায়গায় রাইখা আমাদের কাপড় চোপড় যা আসলো তা দিয়ে ওরে ঢাইকা ওইখানে রাইখা দিয়ে এলাম। আল্লাহ জানে ও বাইচে আছে না মারা গেছে। তারা যখন সাগরে ভাসছিলেন তখনও পরিবারের কাছ থেকে টাকা আদায় করছিল মানব পাচারকারীরা। আইনের আশ্রয় নিতে গেলে উল্টো দেওয়া হয় হুমকি ধমকি, করা হয় হয়রানিও। 1 সপ্তাহ পরে আমার ছেলে ফোন দিয়েছে, আব্বা আমার এই যে মারতে আছে, মোবাইলে দেখাইছে। মোবাইলে দেখানোর পরে 16 লাখ টাকা দেন। এই শামসু শেখ রুবিনা আর খালেদা কেরামতের হাতে 16 লাখ টাকা দেয়। টাকা দেওয়ার পরে আমার ছেলেরা 5 মাস কোনো খোঁজ পাই নাই। না পাওয়ার পরে আমি নিশ্চিত যে আমার ছেলে মারা গেছে। ফেরত আনতে আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখি নাই। তখন আমার অপারেশন হয়েছে 1 মাস, যখন মাফিয়ার কাছে ধরা খায়, তো ওই আমার অপারেশন নিয়েই আমি দৌড়াদৌড়ি করছি। তো ওই অবস্থাটা আমার কিরকম গেছে, বাবুরে রেখা যাইতাম। আর সবারই ঠিকানা দিছে, আপনার মাফিয়ারা আমারে ঠিকানা দেয় না, কারণ আমি একটা প্রতিবেদন করছিলাম। বিচার পাই না, মামলা করছি কোনো ন্যায্য বিচার। সে আরও বলছে যে মামলা করছে, ওর মামলা না প্রত্যাহার না করলে, না উঠাইলে তোর ছেলে ওইখান তো লাশ আনবি, যেখানে আছে ওইখান তো লাশ আনবি, এরকম কথা বলে। তারা হলো জোরদার, খুব জোরদার, বুঝছেন, তারা খুব জোরদার, আমাকে বাড়ির পাশেরই খুব জোরদার। মানে তাদের সাথে কথা বলা
ক্ষমতাশালী। তবে ব্র্যাক এবং এপিবিএন বলছে পাচার থেকে ফেরত আসা এই 5 জনকে পুনর্বাসন সহ বিচার ও ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করবে তারা। তাদের সঙ্গে পাচারের শিকার অন্যদের খুঁজে বের করতেও ভূমিকা রাখতে চায় সংস্থা দুটি। আমরা খবরটি পাওয়ার পরে আমরা ওয়েজেন্স কল্যাণ বোর্ড, তারপরে দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি আমরা ডিপার্টমেন্ট অফ স্টেটের যে টিআইপি হিরো নেটওয়ার্ক আছে তাদের সহযোগিতা নিয়েই আমরা এদেরকে শনাক্ত করি যে তারা আলজেরিয়ার জেলে আছে এবং তাদেরকে ফেরত আনার বিষয়ে আমরা কাজ শুরু করি। এদিকে এই 5 জন ফেরার মধ্যে 3 জন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছে দালালদের বিরুদ্ধে, মামলাটি চলমান আছে। তো আমরা তাদেরকে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছি, কারণ এমনি তারা ক্ষতিগ্রস্ত, ওখানে দালালদের কাছে বন্দী হয়ে জিম্মি হয়ে অনেক ক্ষতিপূরণ তাদেরকে দিতে হয়েছে। বিচার নিশ্চিতের ক্ষেত্রে অবশ্যই এখন যদি বলি যে যেহেতু মামলাটি তদন্তাধীন আছে, দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করার জন্য এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। শুধু এই 5 জন না, যে সকল মানব পাচার মামলাগুলো আছে সেটা স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চাইব যে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক। এদের ব্যাপারে এটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, আমরা তো প্রাথমিকভাবে জানতে পারলাম। এরপর এরা যারা ভিকটিম আছে ওনারা অভিযোগ করবেন স্পেসিফিক কাদের মধ্যে কীভাবে কোথায় কী হয়েছে, এটা আমাদের তদন্তকারী সংস্থা যারা আছেন তারা এটা দেখবেন এবং ব্যবস্থা নেবেন। ভিকটিমরা যাতে আইনগত সহায়তা পেতে পারেন এজন্য আমাদের পুলিশের অন্যান্য যারা সংস্থা আছে, বলতে পারেন সিআইডি বা পিবিআই, তাদেরকে আমরা বিষয়টা অবগত করি এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সবসময় আমরা তৎপর আছি ইনশাল্লাহ। আর যেন অভিবাসনের নামে কেউ মানব পাচারের শিকার না হয় সেটি নিশ্চিতে সরকারকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান ভুক্তভোগীদের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।